অভিশপ্ত একটা বাড়ি। বাড়ির পিছনে আছে একটা ম্যানহোল। ম্যানহোলের একটা প্রান্ত ক্যানেলের সাথে মিলিত হয়েছে। এক দম্পতি সেই অভিশপ্ত বাড়িটা কিনে নেয়। তারপরে তাদের সুখের সংসারে নেমে আসে কালো অন্ধকার। গুজব আছে প্রতি ১০০ বছর পর পর বাড়িটা তার মালিককে বদলায়, অর্থাৎ বাড়িতে খারাপ আত্মার উপস্থিতি আছে। তো এই আইরিশ মুভিটার নাম হচ্ছে দ্য ক্যানেল। ২০১৪ সালের মুভি এটা। IMDb রেটিং হচ্ছে 5.8 আউট অফ 10। ৬৯% গুগল ইউজার মুভিটাকে পছন্দ করেছে। পচা টমেটোতে মুভিটা ৭৪% ফ্রেশ আছে। তো হাই, আমি একজন অপরিচিত ব্যক্তি এবং AIS মুভি রিভিউ চ্যানেলের নিউ এপিসোডে আপনাকে স্বাগতম। মুভির শুরুতে আমরা ডেভিড আর এলিসকে একসাথে দেখতে পাই। তো এরা হচ্ছে স্বামী স্ত্রী। এখানে আমরা এটা জানতে পারি যে এলিস প্রেগনেন্ট। ডেভিড এখন তার স্ত্রীর জন্য একটা বাড়ি দেখছে। এই বাড়ি কেনার ব্যাপারটা ডেভিড এলিসের কাছে লুকিয়েছে, কারণ তাকে সারপ্রাইজ দিবে। তাই বাড়ির মালিকের কাছ থেকে চাবি নিয়ে ওরা এই বাড়িটা দেখতে থাকে, যে বাড়িটা ঠিকঠাক আছে কিনা বা কেমন। এলিস সেকেন্ড ফ্লোরে চলে গেলে ডেভিডের কেন জানি মনে হচ্ছে বাড়ির ব্যাকডোর কেউ ওপেন করেছে, যা দেখে ডেভিড সেখানে যায়। আর সত্যি ব্যাকডোর খোলা ছিল। ওই ব্যাকডোর দিয়ে ডেভিড বাড়ির পিছনে চলে আসে। জায়গাটা বেশ অদ্ভুত ও ভুতুড়ে লাগছে। এরপরে ডেভিডের নজর একটা ম্যানহোলের দিকে পড়ে, আর ম্যানহোলটা খোলা ছিল। কি আছে এই ম্যানহোলে? এত কিছু চিন্তা না করে ডেভিড এলিসের সাথে দেখা করে। এলিস জানায় তার এই সারপ্রাইজটা অনেক পছন্দ হয়েছে, মানে বাড়িটা তার ভালো লেগেছে। আর তারা সিদ্ধান্ত নেয় খুব তাড়াতাড়ি তারা এই বাড়িটাকে কিনে ফেলবে। এখন দৃশ্য এখান থেকে ৫ বছর পরে চলে আসে। তখন ডেভিড ও এলিসকে এই বাড়িতে দেখতে পাই, অর্থাৎ তারা এই বাড়িটা কিনে নিয়েছে। তাদের একটা ৪ বছরের বাচ্চাও আছে। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিস্থিতি বদলে গিয়েছে। ডেভিড ও এলিসের দাম্পত্য জীবনটা ভালো যাচ্ছে না। ডেভিড এলিসকে সন্দেহ করছে, কারণ এলিস ইদানিং বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকে। রাতে তার ফোনে আননোন নাম্বার থেকে মেসেজ আসে। ডেভিড এই সব কিছু জিজ্ঞাসা করলে এলিস বলে তার বস কাজের জন্য তাকে মেসেজ করে থাকে। সব কিছু শুনে ডেভিডের মনে হচ্ছে এলিস তাকে চিট করছে। নেক্সট দৃশ্যে আমরা ডেভিডকে তার ওয়ার্কিং প্লেসে দেখতে পাই। এখানে আমরা জানতে পারি ডেভিড আসলে ফিল্ম আর্কাইভের কাজ করে। তো একজন ফিল্ম আর্কাইভের কাজ হলো বিভিন্ন পুরাতন ফিল্ম সংরক্ষণ ও মেরামত করা এবং সেগুলোকে রিস্টোর করে রাখা। তো এই কাজের সুবাদে ডেভিডের কাছে পুলিশের টেপও আসতো, যার উপর ডেভিড কাজ করত। এই মেয়েটি অর্থাৎ ডেভিডের কলিগের নাম হচ্ছে ক্লারা। তো ক্লারা ডেভিডকে কিছু ক্রাইম সিনের টেপ দেয়, যেগুলো পুলিশ তাকে দিয়েছে। আর ডেভিড ওই টেপ স্ক্রিনে চালু করে দেখতে থাকে। আর ওই টেপে ১৯০২ সালের একটা ক্রাইম ফুটেজ ছিল, যেখানে একটা মেয়েকে মার্ডার করা হয়েছে। মেয়েটার স্বামী নিজের বেডরুমে বসেই তার স্ত্রীকে চাকু দিয়ে মেরে ফেলেছে। কিন্তু এখানে আশ্চর্যের ব্যাপার হলো, ভিডিওতে যে বাড়িটা দেখানো হয়েছে সে বাড়িটা হচ্ছে ডেভিডেরই বাড়ি, অর্থাৎ এলিস আর ডেভিড বর্তমানে যে বাড়িতে থাকে। ডেভিড এটার সম্পর্কে এলিসকে বলে। এলিস এটা শুনে অবাক হয়, তবে যেহেতু ঘটনাটা ১০০ বছর আগের ছিল, তাই তারা এই বিষয়টাকে সিরিয়াসভাবে নেয় না। তারপরে তারা একটা পার্টিতে যাওয়ার জন্য রেডি হয়। তো তাদের বাচ্চার খেয়াল রাখার জন্য এলিস সোফি নামের একটা মেয়েকে ডেকেছে। এরপরে তারা পার্টিতে চলে আসে। পার্টিতে এলিসের চেনা পরিচিত লোক বেশিই ছিল। এলিস তার একজন কলিগ, যার নাম অ্যালেক্স, তার সাথে হেসে হেসে কথা বলছিল। অ্যালেক্স এলিসকে টাচও করছিল। এলিস তাকে কোনো বাধাও দিচ্ছে না, যেটা দূর থেকে ডেভিড খেয়াল করছে। আর মনে মনে অনেক রাগ হচ্ছে। এই ঘটনার জন্য ডেভিড এলিসকে আরও সন্দেহ করে বসে। পরদিন কাজে বসে ডেভিড এইটার সম্পর্কেই ভাবতে থাকে। দুম করে ক্লারা সেখানে নতুন টেপ নিয়ে চলে আসে। এই টেপটাও ১৯০২ সালের ওই ক্রাইমের সাথে সম্পর্কযুক্ত ছিল। তখন ডেভিড জানতে পারে ১৯০২ সালে ওই লোকটার সন্তানের সামনেই তার স্ত্রীকে মেরে ফেলেছে। এরপরে লাশটা পাশের একটা ক্যানেলে ফেলে দিয়েছে। যখন আমরা ওই মেয়েটার লাশ দেখতে পাই, তখন দেখে বোঝা যায় মেয়েটাকে ছুরি দিয়ে বারবার স্ট্যাব করা হয়েছে। ডেভিডকে দেখে বোঝা যাচ্ছে যেন এই সব কিছু তার চোখের সামনেই ঘটছে। সাদা কালো সব দৃশ্য তার কাছে রঙিন মনে হচ্ছে। ডেভিড আরও কিছু দৃশ্য ইমাজিন করতে থাকে, যে দৃশ্যগুলো ওই টেপে ছিলই না। এরপর দিন সকালে আমরা এলিসকে অফিসে
রেডি হয়ে যেতে দেখতে পাই। প্রতিদিনের মতোই সে ডেভিডের কাছে প্রমিস করে যে সে তাড়াতাড়ি বাড়িতে ফিরবে, কিন্তু আজ ডেভিড ওর পিছু করে। এলিসের অফিসের সামনে একটা কফি শপে বসে সে এলিসের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর অ্যালেক্স এলিসের সাথে বাইরে বেরিয়ে আসে, আর সেখান থেকে এলিস সোজা অ্যালেক্সের বাড়িতে যায়। ডেভিড চুপি চুপি অ্যালেক্সের বাড়িতে ঢোকে আর তাদেরকে ইন্টিমেট অবস্থায় দেখে ফেলে। ডেভিড কিছুতেই এটা বিশ্বাসই করতে পারছে না যে তার স্ত্রী এমনটা করতে পারে। ডেভিড এখানে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছে। পাশেই একটা হাতুড়ি পড়েছিল, যা দেখে ডেভিডের মন চাচ্ছিল তাদের দুজনকে এখানেই মেরে ফেলতে। তবে ডেভিড নিজেকে সামলায় আর সেখান থেকে চলে আসে। তারপর ওই হাতুড়িটা পাশের ডোবাতেই ফেলে দেয়। ডেভিডের শরীর খারাপ হতে শুরু করে, যার জন্য ডেভিড একটা পাবলিক টয়লেটে গিয়ে বমি করতে থাকে। কিন্তু ও তখন এটা ফিল করে ওয়াশরুমে অন্য কেউ দাঁড়িয়ে আছে। ডেভিডের তখন হ্যালোসিনেশন হতে শুরু করে। তখন ওর অবস্থা আরও খারাপ হয়ে যায় আর বাথরুমেই বেহুশ হয়ে পড়ে থাকে। আর সকালবেলা পাবলিক টয়লেট থেকে সে বাইরে বেরিয়ে আসে আর সেখান থেকে সোজা বাড়িতে চলে আসে। কিন্তু তখন এলিসকে বাড়িতে দেখতে পায় না, অর্থাৎ এলিস ইজ মিসিং নাও। তো কথা হচ্ছে এলিসের কি হলো। ডেভিড এলিসকে কলও করে, কিন্তু এলিস তার কল পিক করে না। এরপরে ডেভিড পুলিশের সাথে কন্ট্যাক্ট করে। তো এখন এটা পুলিশ কেস হয়ে গিয়েছে। তো এই ডিটেকটিভের নাম হচ্ছে ম্যাকনামারা। অফিসার ডেভিডের কাছ থেকে তার স্ত্রীর সম্পর্কে সমস্ত ডিটেলস নিয়ে নেয়, অর্থাৎ তার হাইট, ওয়েট, ছবি ইত্যাদি। পুলিশ তার পুরো টিম নিয়ে ওই এলাকায় এলিসকে খুঁজতে থাকে। ডেভিড কিছুই বুঝতে পারছে না যে তার স্ত্রীর সাথে ঠিক কী হয়েছে। এর জন্য ও লাস্ট নাইটের সম্পর্কে ডিটেকটিভকে কিছুই বলে না। এলিস মিসিং হওয়ার ঘটনাটা নিয়ে সোফি চিন্তিত ছিল। যখন সোফি ডেভিডের সাথে এলিসের মিসিং হওয়ার ব্যাপারটা নিয়ে কথা বলতে চায়, তখন ডেভিড সোফিকে স্কিপ করে। ডেভিডের এমন আচরণ আমার কাছে বেশ ধোঁয়াশা লাগছে। এরপরে ডেভিড মাহারার সন্তানকে জড়িয়ে ধরে রুমে বসে থাকে। তখন ডেভিড বুঝতে পারে এই রুমে অন্য কারো উপস্থিতি আছে। তখন আমরা ডেভিডের অপোজিট পাশে একটা মানুষের অবয়ব দেখতে পাই। পরের দিন ম্যাকনামারা ডেভিডকে জানায়, আমরা এই লেকের ড্রেনে একটা ডেড বডি পেয়েছি। এই ডেড বডি অন্য কারো নয়, বরং এলিসেরই ছিল। নিজের স্ত্রীকে মৃত দেখে ডেভিড যেন নিজেকে আটকাতেই পারছে না। তাছাড়া ম্যাকনামারা জানতে পেরেছে এলিস নাকি ডেভিডকে ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এলিসের একজন লাভারও ছিল। ম্যাকনামারা কিছুটা ডেভিডকে সন্দেহ করছে। হতেও পারে ডেভিড রাগের বশে এসে এলিসকে মেরে ফেলেছে। তবে এলিসের ময়নাতদন্তের মাধ্যমে জানা গিয়েছে তার মৃত্যু পানিতে ডুবে যাওয়ার জন্য হয়েছে। মারা যাওয়ার পূর্বে সে প্রেগনেন্ট ছিল। যেহেতু এলিস আর অ্যালেক্স লম্বা সময় ধরে ফিজিক্যাল রিলেশনে ছিল, তাই এলিস প্রেগনেন্ট হয়েছে। অর্থাৎ এলিসের গর্ভের বাচ্চা ডেভিডের নয়, বরং অ্যালেক্সের। পুলিশ অ্যালেক্সকেও জিজ্ঞাসাবাদ করে। এখন প্রশ্ন হচ্ছে, কেই বা এলিসকে মেরে ফেলেছে, লাভার নাকি স্বামী? এলিসের ময়নাতদন্ত আর ম্যাকনামারার ভাবনা কিছুই মিলছে না। ডেভিড নিজেও ডিপ্রেশনে আছে, কারণ সে বুঝতে পারছে না যে কে আসল খুনি। তাই সে পরদিন থেকে নিজেই এই কেসটা খতিয়ে দেখতে শুরু করে আর সেই সকল স্পটের ছবি তুলতে থাকে যেখান থেকে এই ঘটনাটা ঘটেছে। এর সাথে সাথে ওই 100 বছর পুরনো কেসটার সম্পর্কেও ভাবতে থাকে। তারপরে ডেভিড ওই কেসটার সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করে। ওই কিলারের একটা বাচ্চাও ছিল। তারপর একদিন কিলার তার শাশুড়ি, অর্থাৎ ওই বাচ্চার নানিকে মেরে ফেলেছে। তাছাড়া সে তার বাচ্চাকেও মেরে ফেলেছে। ডেভিডের মনে হচ্ছে তার এই কেস আর 100 বছরের পুরনো কেসটার সাথে কোনো না কোনো মিল আছে। বাড়িতে এসেও ডেভিড ওই কেসটার সম্পর্কে ভাবতে থাকে। কোনো কুলু না পাওয়ায় ডেভিড ফটোগুলো ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখনই সেখানে সোফি চলে আসে। আসলে সোফি ক্রিসমাসের জন্য বাড়িটা সাজাতে চাচ্ছিল, তাই এটার পারমিশন নিতেই ডেভিডের কাছে এসেছে। তো ডেভিড সোফিকে ঘর সাজানোর পারমিশনটা দিয়ে দেয়। এলিস যেহেতু মারা গিয়েছে, তাই এখন সোফি ডেভিডের সাথে সম্পর্কে জড়াতে চাচ্ছে, কিন্তু ডেভিড তাকে কোনো পাত্তা দিচ্ছে না। তো এরপর দিন ডেভিড দেয়ালের ওই পাশ থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। তো শব্দটা ঠিক হচ্ছে কিনা এটা বুঝতে ও সোফিকে নিয়ে আসে, কিন্তু সোফি সেখানে তেমন কিছুই শুনতে পায় না। সোফি সেখান থেকে চলে গেলে ডেভিড ওই দেয়াল খুঁড়তে থাকে, কিন্তু সেখানে তেমন কিছুই পায় না। তখন হঠাৎ করে ডেভিড ব্যাকডোর থেকে ওই অদ্ভুত শব্দটা শুনতে পায়। বাড়ির পিছনে গিয়ে ডেভিড কিছুই দেখতে পায় না, তবে বিস্ময়করভাবে ওই ম্যানহোলের ঢাকনাটা খোলা ছিল। এটা দেখেও ম্যানহোলের ঢাকনাটা লাগিয়ে দেয়।
আর তারপর সেখান থেকে বিলির জানলায় তাকায়। তখন ডেভিড জানলায় কারো ছায়া দেখতে পায়। সাথে সাথে ও দৌড়ে বিলির রুমে চলে আসে, কিন্তু সেখানে কিছুই দেখতে পায় না। বিপদের আশঙ্কা দেখে ডেভিড তার ছেলেকে সোফির সাথে একটা হোটেলে পাঠিয়ে দেয়, কারণ এই বাড়িটা তাদের জন্য সেফ না। এরপরে ডেভিড ক্লারাকে ডাকে আর তার বাড়ির রেকর্ড করা ফুটেজ দেখতে থাকে, যেখানে তারা একটা লোকের ছায়া দেখতে পায়। বিষয়টা ক্লারার কাছে ঘোলাটে লাগছে। তখন ডেভিড বলে, এই লোকটাই এলিসকে খুন করেছে, কারণ এই লোকটাকেই আমি সেই দিন রাতে দেখেছিলাম। তাছাড়া এই বাড়িতে খারাপ আত্মার উপস্থিতি আছে। যা শুনে ক্লারা এটা বিশ্বাস করতে চায় না। 1902 সালে ক্রাইম ফুটেজ নেওয়ার সময় তারা আমার ঘরটাকে স্ক্যান করেছিল। তখন সেই সময় তারা একটা শ্যাডো ফিঙ্গার পেয়েছিল, যার দ্বারা বোঝা যায় এই বাড়িতে খারাপ আত্মার উপস্থিতি আছে। ডেভিড ক্লারাকে বলে, এই বাড়ি বিক্রি করার সময় ব্রোকার আমাদেরকে মিথ্যা কথা বলেছে। এই বাড়ির আগের মালিকে বৃদ্ধ মহিলা ছিল না, বরং সে যুবতী ছিল। একদিন রাতে সে এই ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল, তখন সবাই ঘুমন্ত ছিল। সেই মহিলাটা তার জবানবন্দিতে এটাও বলেছিল সে তার নিজের সন্তানকে আগুনের জ্বলে মারা যেতে দেখেছে, আর এইসব তাকে দিয়ে এই ঘরে থাকা খারাপ আত্মাটা করেছে। নেক্সট দৃশ্যে আমরা দেখতে পাই ডেভিড তার ছেলের সাথে ভিডিও কলে কথা বলছে। তখন ডেভিড তার ছেলের পিছনে একটা মানুষের ছায়া দেখতে পায়। ডেভিড বুঝতে পারে এটা সোফি, কিন্তু বিলি বলে সোফি গোসল করছে। ডেভিড রুমটা সম্পূর্ণ চেক করতে বিলিকে ল্যাপটপ ঘুরাতে বলে। বিলি ল্যাপটপ ঘুরালে আমরা সেখানে একটা মানুষের ছায়া দেখতে পাই, যেটা আস্তে আস্তে বিলির দিকে আসতেছিল, যা দেখে ডেভিড খুবই ভয় পায়। আর ও দ্রুত বাড়ি থেকে হোটেলে চলে আসে। তো হোটেলে এসে দেখে সবকিছু নর্মাল আছে। ডেভিড পুনরায় ওদেরকে বাড়িতে নিয়ে আসে। সোফি বিলির এমন অদ্ভুত আচরণ দেখে এখানে আর কাজ করতে চায় না, তাই সে আগামীকাল জব থেকে লিভ নিবে, যেটা ডেভিডও মেনে নেয়। গভীর রাতে কিছু একটা টের পেয়ে সোফির ঘুম ভেঙে যায়। তখন সেখানে ডেভিড চলে আসে, সোফিকে টানতে টানতে নিচে নামায়। তারপর সোফি আর বিলিকে একটা রুমে লক করে রাখে। সোফি কিছুই বুঝতে পারছে না যে তার সাথে কি হচ্ছে। ভয়ে সোফি চিৎকার করতে থাকে। কিছুক্ষণ পরে ডেভিড দরজা খুলে দেয় আর বলে, আমি তোমাদের সেফটির জন্য তোমাদেরকে এই রুমে বন্দি করে রেখেছি। কিন্তু সোফি ডেভিডের কোনো কথাই বিশ্বাস করে না, তাই পরের দিন হতেই সোফি সেখান থেকে চলে যায়। পরদিন সকালে আমরা তাদেরকে এই ক্যানেলের পাশ দিয়ে হেঁটে যেতে দেখতে পাই। তখন ডেভিড ঘাসের ভিতরে একটা মেয়ের ছায়া দেখতে পায়। সাথে সাথে ডেভিড সেটা ক্যামেরায় রেকর্ড করে নেয় আর অফিসে গিয়ে ক্লারাকে ওই ফুটেজ ডেভেলপ করতে বলে। তারপরে ডেভিড সেখান থেকে চলে আসে। পরদিন সকালে ম্যাকনামারা তার সাথে দেখা করে আর ডেভিডকে তার সাথে একটা জায়গায় নিয়ে যায়। আমরা লেকে একটা হাতুড়ি পেয়েছি, যেটাতে তোমার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে। অ্যালেক্স বলেছে হাতুড়িটা তার ঘর থেকে সেই দিন হারিয়ে গিয়েছে যেদিন এলিস তার সাথে শেষবার দেখা করেছিল। ম্যাকনামারা ঠিক কথাই বলছে। ডেভিড তো হাতুড়িটা অ্যালেক্সের বাড়ি থেকে সেই দিনই নিয়েছিল, তাই এখন ম্যাকনামারা ডেভিডকে সন্দেহ করছে। এটা তো স্পষ্ট যে ডেভিডই তার স্ত্রীকে খুন করেছে, কারণ সে তার স্ত্রীর পরকীয়া সহ্য করতে পারেনি। যা শুনে ডেভিড বলে, 1902 সালে একটা লোক আমার বাড়িতে তার পরিবারকে খুন করেছে। বর্তমানে সেই লোকটার আত্মা আমার বাড়িতে আছে, আর সেই এলিসকে খুন করেছে। ডেভিডের মুখে এই নতুন গল্পটা শুনে ম্যাকনামারা বিশ্বাস করে না, তাই সে ডেভিডের পিছনে কিছু গুপ্তচর লাগিয়ে দেয়, যেটা ডেভিডও বুঝতে পারে। এরপর দিন ডেভিড আবারও ওই গর্তটা চেক করে দেখে। এবার ডেভিড সেখানে কিছু পুরানো ছবি পায়, যে ছবিগুলো দেখে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে এই বাড়িতে অনেক আগে শয়তানের পূজা করা হতো, আর ওই পূজাতে বাচ্চাদেরকে বলি দেওয়া হতো। রাতে ডেভিড মেঝেতে পায়ের ছাপ দেখতে পায়। পায়ের ছাপ ফলো করে ডেভিড ম্যানহোলের দিকে যায়। তখন সেখানে দেখতে পায় ম্যানহোলের ঢাকনাটা খোলা আছে। তো এই ম্যানহোলের ভিতরে কি রয়েছে এটা দেখতে ডেভিড সিঁড়ি দিয়ে ম্যানহোলের নিচে যায়। ম্যানহোলের ভিতরে ঘুটঘুটে অন্ধকার, নিজের গাও দেখা যাচ্ছে না। ম্যানহোলটার একটা প্রান্ত ওই ক্যানেলের সাথে যুক্ত হয়েছে। তো ওই ক্যানেলে ঢুকে ডেভিড সেখানে একটা বাচ্চার লাশ দেখতে পায়। ভয় পেয়ে সে লাশটা পানিতে ফেলে দেয়। এমনটা করার সাথে সাথেই ওই পানি থেকে একটা হাত বেরিয়ে আসে, আর ওই হাতটা তার দিকে আসতে থাকে, যেটা দেখে ডেভিড এক দৌড়ে ম্যানহোলের বাইরে চলে আসে। তখনই ক্লারা ডেভিডের দরজায় নক করে। ক্লারা আসলে ওই টেপ নিয়ে ডেভিডের সাথে দেখা করতে এসেছে, যে টেপ ডেভিড তাকে ডেভেলপ করতে দিয়েছিল। তারপরে তারা ওই ফুটেজ প্লে করে। তবে এবার আশ্চর্যজনকভাবে
একটা মেয়ের ছায়া ওই ফুটেজে দেখতে পায়, যা দেখে ক্লারা অনেক ভয় পায়। ডেভিড তো অনেক খুশি, কারণ এবার তো ক্লারা তাকে বিশ্বাস করবে। কেউই তাকে বিশ্বাস করছে না। ঠিক তখনই ওই ছায়ায় থাকা আত্মাটা বাড়ির হোল থেকে বাইরে বেরিয়ে আসে আর ক্লারাকে ধরে হোল দিয়ে নিচে টেনে নিয়ে যায়। ডেভিড এই সব কিছু দেখতে থাকে, কিন্তু কিছুই করতে পারে না। বাঁচার জন্য সে বিলিকে নিয়ে বাড়ির বাইরে চলে আসে। বাইরে সেই ডেভিড সেখানে পুলিশ দেখতে পায়। ওই গুপ্তচর ম্যাকনামারাকে বলে তার বাড়ির ভিতরে একটা যুবতী মেয়ে ঢুকেছে, আর ওই মেয়েটার চিৎকার আমরা শুনতে পেয়েছি। ম্যাকনামারা জিজ্ঞাসা করে, ডেভিড তুমি কি করেছ? সাথে সাথে ডেভিড বাড়িতে ঢুকে দরজা লক করে দেয়, কারণ সে তো পুলিশের কাছে ব্যাখ্যা করতে পারবে না যে ক্লারাকে ওই খারাপ আত্মাটা মেরে ফেলেছে। পুলিশ তো তাকেই সন্দেহ করবে। তাই ডেভিড ওই ম্যানহোলের ভিতর দিয়ে পালাতে শুরু করে। পুলিশও তার পিছু করে। হঠাৎ করেই ডেভিডের কিছু স্মৃতি মনে পড়ে যায়। তখন আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা ক্লারাকে দেখতে পাই। তখন ক্লারা ওই ফুটেজে কোনো খারাপ আত্মা দেখতে পায়নি। এর জন্যই ডেভিড ক্লারাকে শ্বাসরোধ করে মেরে ফেলেছে। তাহলে আমরা কি দেখলাম? আসলে আমরা ডেভিডের কল্পনা দেখেছি। দৃশ্য আবার বর্তমানে চলে আসে। তার ব্রেন ঠিকঠাক কাজ করার জন্য সে এখন অনেক অনুতপ্ত। এরপরে আমাদেরকে আবার একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। এটা সেই রাত ছিল যে রাতে এলিসের খুন হয়েছে। এলিস আর অ্যালেক্সকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ডেভিড পুরোই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। তারপরে সে বাথরুমে গিয়ে বমি করে। বাড়িতে ফেরার সময় ডেভিড এলিসের সাথে দেখা করে। এলিস ডেভিডের কাছে ক্ষমা চায়, কিন্তু ডেভিড তাকে ক্ষমা করে না। এক ধাক্কা দিয়ে তাকে পানিতে ফেলে দেয়, তারপর তাকে পানিতে চুবিয়ে মেরে ফেলে। এর জন্যই ময়নাতদন্তে বলা হয়েছে যে এলিসের মৃত্যু পানিতে ডোবার কারণে হয়েছে। যেহেতু এলিস ড্রিঙ্কস করেছিল, তাই ডাক্তার ধারণা করেছে এটা একটা রোড অ্যাক্সিডেন্ট ছিল। ফাইনালি ডেভিড ট্রমা থেকে বেরিয়ে এসেছে। তখন ডেভিড ম্যানহোলের ভিতরে এলিসের আত্মা দেখতে পায়। এলিসের আত্মা ডেভিডকে মারতে চাচ্ছে। বাঁচার জন্য ডেভিড ওই ক্যানেল থেকে পানিতে ঝাঁপ দেয়। যখন ডেভিড উপরে আসছিল, তখন একটা হাত ডেভিডকে টেনে ধরে আর তাকে পানির গভীরে নিয়ে যায়। তখন ম্যাকনামারা বিলিকে বাঁচায়, কিন্তু ডেভিড বাঁচতে পারে না। তাকে এলিসের আত্মা মেরে ফেলে। অবশেষে এলিসের আত্মা শান্তি পেয়েছে। দৃশ্য পরিবর্তন হলে আমরা বিলির নানিকে দেখতে পাই। তো সে এই বাড়িটা বিক্রি করার ব্যাপারে অপরিচিত একটা মহিলার সাথে কথা বলছে। সেও মিথ্যা কথা বলে এই বাড়িটা বিক্রি করছে, যে বাড়িতে কোনো সমস্যা নেই। কিন্তু সে তো জানে এই বাড়িটা একটা অভিশপ্ত বাড়ি। বিলি তার ডাইনোসরের বুক আনতে শেষবারের জন্য ওই বাড়িতে ঢোকে। তখন দেয়ালের ফাটলে আমরা ডেভিডকে দেখতে পাই। ডেভিড তখন তার ছেলেকে বিলি বিলি বলে ডাকতে থাকে, আরও বলে, তুমি কি আমাদেরকে মিস করছো? তাহলে এখানে থেকে যাও। বিলি যখন নানির সাথে এই শহর ছেড়ে যাচ্ছিল, তখন বিলি চলন্ত গাড়ি থেকে লাফ দেয়, অর্থাৎ বিলিও মারা গিয়েছে। অভিশপ্ত ঘর কাউকেই ছাড়েনি। নতুন মালিক যখন বাড়ি লক করে সেখান থেকে চলে যাচ্ছিল, তখন আমরা উপরে বিলিকে দেখতে পাই। তখন বিলি দরজাটা বন্ধ করে দেয়, আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আসলে এই বাড়িটা একটা অভিশপ্ত বাড়ি। প্রতি 100 বছর পর পর বাড়িটা তার মালিককে পরিবর্তন করে থাকে, যেমনটা ডেভিডের পরিবারের সাথে হয়েছে।